আচ্ছা, ক্লাস 10 এর তোমাদের বংশগতির আজকে একটা স্পেশাল ক্লাস নেব। কারণ বংশগতির যে 6টা ক্লাস 5টা ক্লাস আগে নেওয়া হয়েছে তাতে তোমাদের রোগ পর্যন্ত সারা হয়ে গেছিল, কিন্তু এখানেতে বংশগতি সংক্রান্ত কিছু বিষয় আছে যে বিষয়গুলো একটু এক্সট্রা অর্ডিনারি বা এক্সট্রা তোমার বাইরে থেকে জানতে হয়, যে জন্য শর্ট কোশ্চেন করতে গেলে সেগুলো আটকাবে। সেই বিষয়গুলোর উপর আমি আজকে একটা ক্লাস তৈরি করছি। আর এখানে তোমাদের একটা বলে দিই, তোমাদের যারা কোশ্চেন ব্যাংক রায়ান মার্টিনের ফার্স্ট পার্ট কিনেছো তারা সেকেন্ড পার্টটা অবশ্যই নিয়ে নাও, এডিসেন্ট নিয়ে ওখান থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পাবে। তবে প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা কোশ্চেন হবে, সেখান থেকে তোমাদের বংশগতিটা শেষ করে নেবে। সেই জন্য তোমাদের এই ক্লাসটা দেওয়ার পরে আমি কিন্তু তোমাদের পরীক্ষা নেবো, বংশগতির উপর কোশ্চেন দিয়ে দেবো। তা সেই জন্য তোমাদের এটা রেডি করানোর জন্য আমি আরও কিছু দিয়ে দিচ্ছি যাতে শর্ট কোশ্চেনগুলো না আটকায়, এবং যে কারণেই তোমাদের স্পেশাল ক্লাসটা করছি। আর দুটো বইয়ের, বিশেষ করে ছায়া আর প্রান্তিকে, ওখান থেকে তোমাদের যা যা শর্ট কোশ্চেন আছে প্রত্যেকে রেডি করে ফেলো। আর প্লাস তোমাদের রায়ান মার্টিনের যে কোশ্চেনগুলো পাবে, শর্ট কোশ্চেনগুলো টোটাল। আমি আজকে যেটা স্পেশাল ব্যাপার তোমাদেরকে দেখাবো, ফার্স্ট যেটা আসবো সেটা হচ্ছে তোমার গ্যামেট তৈরির পদ্ধতি। তা তোমরা যখন গ্যামেট তৈরির পদ্ধতি করেছিলে দ্বিসংকর জনন করার ক্ষেত্রে, দেখবে ওয়াই ওয়াই আর আর এই নিয়েছিলে, তো সেখান থেকে গ্যামেট পেয়েছিলে কি একটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এক প্রকারেরই গ্যামেট হয়েছিল। এদিকে স্মল ওয়াই স্মল আর, সেখান থেকে একটাই স্মল ওয়াই স্মল আর। কিন্তু যখন আমরা দ্বিসংকর জননের সেকেন্ড স্টেপ অর্থাৎ জনিত্রী জনন 2 এতে যে যখন গ্যামেট করেছিলাম তখন কি করেছিলাম আমরা, সেখানে তো দেখবে ক্যাপিটাল ওয়াই একটা ছিল, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। সেখান থেকে গ্যামেট তৈরির জন্য আমরা যে পদ্ধতিটা নিয়েছিলাম যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এর সাথে দুবার, এর সাথে দুবার। তাহলে সেখান থেকে পেয়েছিল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। এটা 4 প্রকার গ্যামেট। এবার বিষয়টা হচ্ছে তোমাদেরকে কিছু কোশ্চেন দেবে অপশনাল, যেমন ধরো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এখান থেকে কয় প্রকারের গ্যামেট পাওয়া যাবে। তা এই ধরনের কোশ্চেন থাকবে, তা এটা করবে কি করে, সলভ করবে কি করে, না এর একটা সূত্র আছে বলে রাখি, যে সূত্রটা দিয়ে তোমরা কিন্তু কয় প্রকারের গ্যামেট হবে, বা এটাও হতে পারে তোমাদেরকে দিয়ে দিলাম ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, তারপর 3টে দিয়েও দিতে পারে। এই 3টে দিয়ে দিলে ক প্রকারের গ্যামেট হবে, তাহলে এখান থেকে ক প্রকারের গ্যামেট পাবো। এই গ্যামেট নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা হয় সেটা হচ্ছে, দেখবে যে এখানে ওয়াই আর আর, ওয়াইটা হচ্ছে ইয়েলো, সেটা হচ্ছে তোমার হলুদ বর্ণের বীজ, সেটা দেখো এখানে হোমোজাইগোটিক আছে, অর্থাৎ দুটোই ক্যাপিটাল আছে। আর ক্যাপিটাল আর স্মল আর, দেখো এখানে একটা ক্যাপিটাল একটা স্মল আর, মানে চেঞ্জটা আছে কোথায়, আরেতে। তাহলে আরেতে একটা ক্যাপিটাল আছে একটা স্মল আছে, কিন্তু ওয়াই এর কোনো চেঞ্জ নেই, অর্থাৎ দুটোই ক্যাপিটাল আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা গ্যামেট পাবো দুটো। যদি একটাই চেঞ্জ থাকে তাহলে গ্যামেট পাবো দুটো। কি বললাম, বোঝা গেছে? যদি ধরো কোনো চেঞ্জ না থাকে তাহলে আমরা কটা গ্যামেট পাচ্ছিলাম, একটা। এক্ষেত্রে পাচ্ছিলাম আমরা একটা। যদি একটা জায়গায় চেঞ্জ থাকে তাহলে পাবো দুটো। যদি দুটো জায়গাতেই চেঞ্জ থাকে, ধরো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, তাহলে গ্যামেট পাবো আমরা 4টে। এইরকম ধরো 3টে জায়গায় চেঞ্জ আছে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি, এই ক্ষেত্রে আমরা কত পারে গ্যামেট পাবো, এটা দ্বিগুণ হারে বাড়তে থাকে। যেমন একের পরে একটা জায়গায় চেঞ্জ থাকলে দুটো পেয়েছিলাম, দুটো জায়গায় চেঞ্জ থাকলে 4টে পেয়েছিলাম, তেমন 3টে জায়গায় চেঞ্জ থাকলে হবে 8টা। ঠিক একই রকম ভাবে যদি 4টে জায়গায় চেঞ্জ থাকে, ধরো 4টে দিয়ে দিচ্ছে, 4 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য দিয়েছে, দিয়ে যদি সেক্ষেত্রে তোমাদের 4টে দিয়ে চেঞ্জ হয় তাহলে কয় জোড়া বৈশিষ্ট্য পাবো, তাহলে সেক্ষেত্রে হবে 16টা। তাহলে এটা দ্বিগুণ হারে বাড়বে। তাহলে কোনো চেঞ্জ না থাকলে একটা গ্যামেট, একটা জায়গায় চেঞ্জ থাকলে দুটো গ্যামেট, দুটো জায়গাতেই চেঞ্জ থাকলে 4টে গ্যামেট, 3টে জায়গায় চেঞ্জ থাকলে 8টা গ্যামেট, 4টে জায়গায় চেঞ্জ থাকলে 16টা গ্যামেট। তাহলে যে বিষয়টা বললাম আশা করি তোমাদের মাথায় থাকবে, এটা হচ্ছে সূত্র। তাহলে তোমাদেরকে আলাদা করে করে দেখতে হবে না কটা গ্যামেট হচ্ছে, এবং করাটাও কিন্তু জটিল পদ্ধতি, সেক্ষেত্রে পড়ে বার করতে পারবে না। শর্ট কোশ্চেন করার ক্ষেত্রে এটা একটা সোজা সূত্র বলে দিলাম। তা এটার ক্ষেত্রে তোমরা কয় প্রকারের গ্যামেট হবে সেটা নির্ণয় করতে পারবে। তা এটা একটা হচ্ছে গ্যামেট নির্ণয়ের ক্ষেত্রে বিশেষ পদ্ধতির ক্ষেত্রে বললাম। এবার আসবো আমরা
রোগগুলোর ক্ষেত্রে, যে রোগগুলোর ক্ষেত্রে অনেক তোমাদের সমস্যা দিয়েছে, দেখবে যে অনেক সমস্যা দেবে, যে একজন আক্রান্ত ব্যক্তি, থ্যালাসেমিক আক্রান্ত ব্যক্তির সাথে থ্যালাসেমিক বাহক মহিলার বিবাহ হলে তাদের পুত্র সন্তানরা কি প্রকারের হবে। তা আমি এটা ছক করানোর সময়ই তোমাদেরকে প্রবলেমগুলো বলেছিলাম ওখানে, যে কি করে করতে হবে সমস্যাটা। আমি সেখানে মেন ক্রসটা করে দেখিয়েছিলাম। তা যাই হোক, যাই দিক না কেন, তোমাদেরকে আমি একটা মেটেরিয়ালস পাঠিয়েছি, লক্ষ্য করবে যে সেখানেতে পুরুষেরা থ্যালাসেমিয়ার ক্ষেত্রে পুরুষ মহিলাদের ক্ষেত্রে আলাদা করে কোনো বাহক হয় না, মানে তোমার কেবলমাত্র লিঙ্গ সংযোজিত উত্তরাধিকারের ক্ষেত্রে যেমন শুধু মহিলারা বাহক হয়, পুরুষরা হয় না, তেমন এক্ষেত্রে কিন্তু পুরুষরা বাহক হয়, মহিলারা বাহক হয়, এবং আক্রান্ত হলে দুজনরাই আক্রান্ত। এক্ষেত্রে কিন্তু কোনো থাকে না। তার ক্ষেত্রে ক্রসটা করার ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম তোমরা আর দিয়েও করতে পারো, পি দিয়েও করতে পারো, বা টিএইচ এ প্লাস দিয়েও করতে পারো। সেরকম কিছু লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার ক্ষেত্রে তোমাদের যে মেটেরিয়ালস আমি পাঠিয়েছি দেখবে, সেখানে বলা আছে একজন ধরো বর্ণান্ধ বাহক মহিলা, তাহলে বর্ণান্ধ বাহক মহিলা, তার জিনোটাইপ কি হবে? তাহলে তার জিনোটাইপ আমরা কিভাবে লিখছিলাম, যে এখানেতে 44A, তাহলে অটোজোম 44 প্লাস এক্স, বর্ণান্ধ মানে এখানে হচ্ছে সি, ঠিক আছে, বাহক মহিলা মানে একটা সি প্লাস এক্স সি প্লাস, তাহলে তার হয়ে গেল জিনোটাইপ পেয়ে গেলাম আমরা। তাহলে স্বাভাবিক পুরুষের সাথে বিবাহ হচ্ছে, ধরো স্বাভাবিক পুরুষের তাহলে জিনোটাইপ কি হবে, পুরুষের জিনোটাইপ, স্বাভাবিক পুরুষের জিনোটাইপ হয় 44A প্লাস পুরুষদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোমটা, যেহেতু এক্স ক্রোমোজোমটা তাহলে বাহিত হয়, তাহলে এক্স ক্রোমোজোমটা আক্রান্ত হলে হবে, না হলে হবে না। তাহলে এক্ষেত্রে যেহেতু স্বাভাবিক, সেহেতু হচ্ছে এক্স সি প্লাস আর ওয়াই। তা এই যে দুটো পদ্ধতিতে লেখা যায় দেখলাম, জিনোটাইপ আমরা লিখেছি, এটা আলাদাভাবেও লেখা যায়। তা তোমাদের বইতে দেখবে অনেকভাবে ক্রস দেওয়া আছে, বা বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের ক্রস দেওয়া আছে। তা অনেক সময় দেখবে এই বর্ণান্ধ বাহক মহিলার জিনোটাইপ দেখানো আছে, দেখবে জাস্ট এইভাবে দেখানো আছে, উপরেতে হচ্ছে সি, নিচেতে হচ্ছে সি প্লাস, তার সঙ্গে ক্রস করছে কি পুরুষদের। তাহলে এইটার ক্ষেত্রে জিনোটাইপ কি আমরা কিভাবে লিখবো, সেক্ষেত্রে লিখবো আমরা এক্ষেত্রে এক্স সি প্লাস, আর এটা এইভাবে দেখানো ওয়াই ক্রোমোজোমটাকে, যেহেতু ওয়াই ক্রোমোজোমের সাথে কোনো সম্পর্ক নেই, সেহেতু আমরা এইভাবে দেখাই। তা এটাকে দেখানোর হচ্ছে কি, এটা অ্যালিল রূপে দেখানো হয়। তা তোমাদের নোট বইয়ে দেখবে অ্যালিলের যেখানে সংজ্ঞা দেওয়া আছে, সেখানে কিন্তু জাস্ট দুটো সমস্ত ক্রোমোজোমে একটা এদিকে দেখানো হচ্ছে, একটা এদিকে দেখানো হচ্ছে, এখানেও তাই একটা এদিকে দেখানো হচ্ছে, একটা এদিকে দেখানো হচ্ছে লোকাস হিসাবে। তাহলে সি সি প্লাস এক্স সি প্লাস ওয়াই, তাহলে ওয়াইটাকে আমরা এইভাবে দেখাতে পারি। তাহলে গ্যামেট হলো খুব সিম্পল, লাইন সি, এদিকে লাইন সি প্লাস, একই রকম ভাবে এখানে গ্যামেট লাইন সি প্লাস আর ওয়াই। এবার ক্রস, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা যে রেজাল্টটা পাবো, যদি কন্যা সন্তানে হয় তাহলে যেটা কন্যা সন্তান পাবো, সেক্ষেত্রে সি সি থাকবে, আর ওয়াইটা থাকলে সেখানে চলে আসবে। যেমন আমি লিখিয়ে দিচ্ছি এখানে তোমাদের, তাহলে এই সি, তারপর একটা চলে এসো সি প্লাস, এখানে চলে এসো এবার তারপর একটা, তাহলে সি, এখানে ওয়াই, তারপর একটা চলে এসো সি প্লাস, তারপর একটা চলে এসো সি প্লাস, এক্সট্রা হবে না, এখানে চলে এসো তারপর একটা, তাহলে সি প্লাস ওয়াই। তাহলে এক্ষেত্রে দেখো একটা পুত্র সন্তান আক্রান্ত হয়েছে, এবং একটা পুত্র সন্তান কি হয়েছে, স্বাভাবিক হয়েছে। তাহলে পুত্র সন্তানদের যদি পার্সেন্টেজ ধরি, তাহলে দুজনে মিলে 100 যদি ধরি, তাহলে 50% আক্রান্ত, 50% স্বাভাবিক। কন্যা সন্তানদের ক্ষেত্রে দেখো দুজনই স্বাভাবিক। এবার একটা বিষয়, মহিলারা যেহেতু এক্স ক্রোমোজোম বাহিত রোগের ক্ষেত্রে বাহক হয়, তাহলে যে বাহক হবে রোগের, সেও কিন্তু স্বাভাবিক হবে। অর্থাৎ মহিলারা দুটো ক্ষেত্রে স্বাভাবিক হয়, তাহলে একদম পুরোপুরি স্বাভাবিক হলেও স্বাভাবিক, বাহক হলেও স্বাভাবিক। কিন্তু আমরা বাহক দিকে স্বাভাবিকই বলতে পারি, কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরকে আমরা কিভাবে বলবো, যে বাহক স্বাভাবিক বা স্বাভাবিক বাহক। তা
অনেক সময় তোমাদেরকে এইভাবে স্বাভাবিক দিয়েও ব্যাক ক্রস দিতে পারে, মানে ক্রসটা করে ব্যাকে বার করতে হবে। তো তোমাদেরকে একটা সমস্যা দিয়ে দিল যে দেখা গেল একজন মাতার সাথে একজন পিতার বিবাহের ফলে তাদের যে সন্তান উৎপন্ন হয়েছে তাদের মধ্যে একজন হিমোফিলিক এই তোমার হয়তো বলে দিলাম যে বর্ণান্ধে আক্রান্ত হয়েছে বা আক্রান্ত, এবং বাকিরা স্বাভাবিক। তাহলে তাদের বাবা মায়ের জিনোটাইপ নির্ণয় করো। তাহলে বলে দিচ্ছি একজন স্বাভাবিক মহিলার সাথে স্বাভাবিক পুরুষের বিবাহ হয়েছে, তোমাকে বলে দিয়েছে, তোমাকে রেজাল্টটা দিয়ে দিচ্ছে এটা। তাহলে স্বাভাবিকভাবে মাথায় রাখবে যে মাতার থেকে যে ক্রোমোজোমটা থাকে এক্স ক্রোমোজোমটা সবসময় সেটা পুত্র পায়। তাহলে যেহেতু পুত্র আক্রান্ত হয়েছে তার মানে কি হচ্ছে, মাতা স্বাভাবিক হলো, সে কিন্তু বাহক ছিল। তাহলে সেক্ষেত্রে মাতার জিনোটাইপ আমরা লিখে ফেলতে পারলাম। তাহলে যখনই আমরা মাতার জিনোটাইপ লিখবো, তাহলে আর যে এক্স ক্রোমোজোমগুলো আছে, তাহলে একটা এসছে বাবার থেকে, তাহলে বাবার এক্স ক্রোমোজোমটা যেখানে যেখানে গেছে সেখানটাতে আমাদের স্বাভাবিক। তাহলে মানে বাবার যে স্বাভাবিক হবে তাহলে সি প্লাস আর ওয়াই। অর্থাৎ সেক্ষেত্রে বলেই দেওয়া হয়েছে যে মাতা এবং পিতা দুজনই স্বাভাবিক, কিন্তু তাদের একজন পুত্র সন্তান আক্রান্ত। সেক্ষেত্রে বাবা মায়ের জিনোটাইপ কি হবে, তাহলে সেক্ষেত্রে আমরা নির্ণয় করে ফেলতে পারবো। বা থ্যালাসেমিক দিয়েও দিতে পারে এই ধরনের প্রবলেম। তা এটা তোমাদের দেখবে কোশ্চেন ব্যাংক করতে যে, বা তোমাদের যখন করবে অনুশীলনী কোশ্চেনগুলো করবে এই ধরনের সমস্যা পাবে। তাহলে সেক্ষেত্রে তোমরা কিভাবে লিখবে এটা, তার জন্য আমি এই রিমেডিয়াল ক্লাসটা করে দিচ্ছি এবং যেখান থেকে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। তো সেটা ব্যাকে যে তোমাকে আগে রেজাল্টটা লিখে ফেলতে হবে, রেজাল্ট থেকে ব্যাকে বাবা মায়ের রেজাল্টটা আমরা বার করে নিতে পারবো বা জিনোটাইপটা নির্ণয় করতে পারবো। আর যেহেতু বর্ণান্ধতা আর হিমোফিলিয়া একই, সেক্ষেত্রে তোমার এইচ প্লাস দিয়েও লেখা যায়, ওটা এইভাবেও লেখা যায়, স্মল এইচ প্লাস এইভাবে লেখা যেতে পারে, বা তোমার স্মল এইচ এখান থেকে তার বদলে ক্যাপিটাল এইচ দিয়েও আমরা লিখতে পারি, ঠিক আছে, এইভাবে লেখা যেতে পারে। তাহলে স্বাভাবিকভাবে তুমি যেটা নেবে সেটা কিন্তু তোমাকে ধরে নিতে হবে। তাহলে এই ক্রসগুলো করার আগে প্রথমে যেটা ধরে নেবে যে ধরি এখানে বর্ণান্ধতার স্বাভাবিক জিনটি হলো সি প্লাস, ব্র্যাকেটে লিখে দিলে প্রকট। সরি, বর্ণান্ধতার জিনটা সি, এটা প্রচ্ছন্ন, বর্ণান্ধতার স্বাভাবিক জিন বা বর্ণান্ধ জিন, বর্ণান্ধতার স্বাভাবিক কথাটা লিখতে হবে, বর্ণান্ধতার জিন কি হলো সি, হ্যাঁ প্রচ্ছন্ন। আর বর্ণান্ধতার স্বাভাবিক জিনটি হলো সি প্লাস, এটা ধরে নিয়ে তারপর তোমরা জিনোটাইপসটা লিখবে। তাহলে কি হবে, সেক্ষেত্রে আর কোনো ভুল থাকবে না। তাহলে একই ক্ষেত্রে হিমোফিলিয়ার ক্ষেত্রে তাই করবে যে হিমোফিলিক জিনটি হলো স্মল এইচ প্রচ্ছন্ন, স্বাভাবিক জিনটি হলো ক্যাপিটাল এইচ বা এইচ প্লাস, এটা ধরে দিলে। ঠিক থ্যালাসেমিয়ার ক্ষেত্রে তাই করবে যে থ্যালাসেমিয়ার স্বাভাবিক জিনটি হলো যেটা অটোজোম বাহিত, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক থ্যালাসেমিয়ার স্বাভাবিক জিনটি হলো টিএইচ এ প্লাস বা তোমার ক্যাপিটাল আর, বা তোমার ধরে নিলে তোমার যে টি ক্যাপিটাল টি, তো এই তিনটি ধরে নেওয়া যেতে পারে, ধরে নিয়ে তোমরা ক্রসগুলো করবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আর সমস্যা হবে না। তাহলে এখান করি আশা করি ক্লাসটাকে একটু মন দিয়ে শুনবে, মানে দরকার হয় আবার প্লে করে নিয়ে শুনবে, তাহলে বুঝতে অসুবিধা হবে না। তা এখান থেকে তোমাদের আরেকটা জিনিসের মধ্যে আমি যাবো, যেটা আমাদের ছিল লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে, যে বাবা মায়ের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে যে কিছু প্রশ্ন আসবে, যে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে পুত্র না সন্তান হবে, সেক্ষেত্রে কত পার্সেন্ট, মানে প্রতি ক্ষেত্রে পুত্র সন্তান এবং কন্যা সন্তান হওয়ার পার্সেন্টেজ কি। তাহলে সবসময় মনে রাখবে 1:1 অনুপাতে। যেহেতু পুরুষদের ক্ষেত্রে দু ধরনের স্পাম উৎপন্ন হয়, একটা অ্যান্ডোস্পাম একটা গাইনোস্পাম, তাহলে সেক্ষেত্রে সবসময় লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে চান্স থাকবে হয় কন্যা হবে নাহলে পুত্র হবে, তাহলে 50-50 চান্স থাকে। তা সেটা আমি বলেছিলাম যে জটা জেনার জন্যই পড়া হবে না কেন, হয়তো প্রশ্ন দিলে তোমাকে কোনো একজন মহিলার প্রথম 5টা কন্যা সন্তান হয়েছে, ষষ্ঠ সন্তান কি হওয়ার সম্ভাবনা বেশি, তা যাই প্রশ্ন দিক জটা সন্তানের পরেই বলুক না কেন সে উত্তর হবে 50-50। অর্থাৎ
5টা কন্যা সন্তানের পরেও উত্তর হবে কিন্তু সেই 50-50। তাই এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। আর আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে টুইন্স। সেটা হচ্ছে আমাদের যমজ। যমজ কিভাবে হয় বা যমজ কি? তা আমরা জনন করতে যে তোমাদের একটা জিনিস পড়েছিলে যে পৃথিবীতে যেহেতু যৌন জনন হচ্ছে সব থেকে প্রকরণের প্রধান কারণ এবং সেক্ষেত্রে প্রকরণ ঘটে, তাহলে একজন বাবা মায়ের যে সন্তান উৎপন্ন হয় তাদের মধ্যে কোনো মিল থাকবে না এবং প্রতি ক্ষেত্রে এবং প্রত্যেক সন্তানদের মধ্যেও কোনো মিল পাওয়া যায় না। তাহলে পৃথিবীতে কোনো দুটো জীব, যৌন জননকারী জীব, তাদের বৈশিষ্ট্য কখনো এক হতে পারে না। কিন্তু আমরা অনেক সময় দেখি যে যমজ সন্তানদের ক্ষেত্রে আইডেন্টিক্যাল আর নন আইডেন্টিক্যাল, অর্থাৎ বিসদৃশ্য এবং সদৃশ্য যমজ দেখা যায়। নন আইডেন্টিক্যাল মানে যাদেরকে আলাদা করে চেনা যায় না, মানে সদৃশ্য যমজ। আর আইডেন্টিক্যাল মানে যাদের দুজনকে আলাদা করে চেনা যায়। তা অনেক সময় দেখবে কোনো মায়ের যমজ সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, এবং তারা পুরোপুরি আলাদা দেখতে। তাহলে সেক্ষেত্রে কেন সেরকম হলো? বা অনেক সময় দেখবে যে দুটোই মেয়ে হয়েছে বা দুটো ছেলে হয়েছে, তারা পুরোপুরি একই দেখতে, এবং সেটাই কেন হয়? তা সেটা নিয়ে আমি আজকে তোমাদের আলোচনা করবো। তা সেটা বলতে গেলে তোমাদের জনন চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম তখন হরমোন চ্যাপ্টারে, হরমোন চ্যাপ্টারে, সেখানে মানুষের অর্থাৎ ডিম্বাশয়ের স্ট্রাকচার আমি দেখিয়েছিলাম। আমি সেটাই আঁকছি আবার তোমাদেরকে। এখানে দুটো ডিম্বাশয় থাকে, দু প্রান্তে জরায়ু দুপাশে। এটা হচ্ছে ফ্যালোপিয়াল টিউব, এটা ডিম্বচুম্বী, এটা ফ্যালোপিয়াল টিউব। যা প্রতি ক্ষেত্রে কি হয়, একটা করে ডিম্বাণু মিশ্রণ হয়ে ডিম্বচুম্বী দিয়ে চলে আসে তারা জরায়ু গাত্রে। এই জরায়ু গাত্রে এসে তারা রোপিত হয়ে এখানে সন্তান বৃদ্ধি পায়। তা প্রতি মাসে এই ডিম্বাণু থেকে একটা ডিম্বাণু মিশ্রণ ঘটে, তারপরের মাসে এখান থেকে একটা ডিম্বাণু মিশ্রণ ঘটে, অল্টারনেটিভলি এটা চলে। অনেক ক্ষেত্রে দেখা যায় হরমোনিক্যালি এফেক্টের কারণে বা কোনো ত্রুটির কারণে যে যদি দেখা যায় যে একটা ডিম্বাশয় থেকে দুটো ডিম্বাণু মিশ্রণ হয়ে গেছে কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, দুটো ওভাম, অর্থাৎ এখানে দুটো ডিম্বাণু। এবার সাধারণত ডিম্বাণু একটি মিশ্রিত হয়, বিশেষ কোনো কারণের জন্য দুটো ডিম্বাণু বা দুয়ের অধিকও হতে পারে। যখনই দুটো ডিম্বাণু মিশ্রণ হবে, তা ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য জরায়ুর মধ্য দিয়ে প্রায় মিনিমাম 2 কোটি শুক্রাণুর প্রয়োজন হয়। এই 2 কোটি শুক্রাণুর মধ্যে একটি শুক্রাণু লাকিলি যে ডিম্বাণুকে ফার্টিলাইজ করতে পারে, মানে স্বাভাবিক হলে একটা ডিম্বাণু তাকে ফার্টিলাইজ করার জন্য একটি শুক্রাণুর প্রয়োজন হয়। কিন্তু 2 কোটি শুক্রাণু যায় সবাই পৌঁছাতে পারে না, 50,000-এর মতো শুক্রাণু পৌঁছাতে পারে। তারা এসে ঘিরে ধরে এবং তারা মাথা দিয়ে অ্যাক্রোজমের টুপি দিয়ে তারা ডিম্বাণুর গাত্রকে ভাইটালাইন পর্দাকে গলিয়ে দিয়ে তার ভিতরে প্রবেশ করে দেয়। এবং যখনই একজন প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না। ফার্টিলাইজ করার জন্য একজনই করবে। তাহলে ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা n, শুক্রাণু n, দুটো মিলিত হয়ে তৈরি করে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট। এটা স্বাভাবিক। কিন্তু এবার দেখো, যদি দুটো ডিম্বাণু থাকে তাহলে কি হবে? তাহলে শুক্রাণু গেছে, তাহলে যদি কোনো কারণে এই দুটো ডিম্বাণু দুটো আলাদা আলাদা শুক্রাণু দ্বারা ফার্টিলাইজ করে দেয়, মানে একটা শুক্রাণু একে ফার্টিলাইজ করছে, একটা শুক্রাণু একে ফার্টিলাইজ করছে, তাহলে কি হবে, এই দুটো ডিম্বাণু এখানে ফার্টিলাইজ হয়ে দুটো জাইগোট গঠন করে ফেলবে। তাহলে সেই দুটো জাইগোট এসে দুটো ভ্রূণ সৃষ্টি করবে, ফলে দুটো সন্তান হবে। এক্ষেত্রে দেখো, যেহেতু দুটো ডিম্বাণু আলাদা এবং শুক্রাণু তাদের আলাদা, তাহলে সেক্ষেত্রে এই দুটো সন্তানের মধ্যে কোনো প্রকার মিল থাকবে না। অর্থাৎ এই সকল শুক্রাণুর ক্ষেত্রে যেহেতু দুটো শুক্রাণু পৃথক পৃথক এবং তাদের জিনোটাইপও আলাদা বা তাদের জিনও আলাদা, সেক্ষেত্রে যে দুটো তোমার ভ্রূণ উৎপন্ন হবে তারাও হবে পুরোপুরি এখানেতে পৃথক, যে জন্য তারা হয় আইডেন্টিক্যাল টুইন্স। কিন্তু নন আইডেন্টিক্যাল টুইন্স কখন হবে? যদি ধরো কোনো কারণে এরকম একটা ডিম্বাণু ফার্টিলাইজ করেছে, ফার্টিলাইজ করার পর তারা যখন এই ডিম্বাণুর অ্যাম্পুলা অংশ থেকে নিচের দিকে নামতে থাকে, তখন তারা কোনো কারণে দুটো জায়গাটা ভেঙে গেছে। ফলে কি হচ্ছে দেখো, এখানে ডিম্বাণু ছিল একটা, শুক্রাণু ছিল একটা। এই শুক্রাণু ডিম্বাণুটা কোনো কারণে কোনো পদার্থ বা হরমোনের প্রভাবে যখন ভেঙে যেয়ে দুটো আলাদা আলাদা জায়গোট করে দুটো আলাদা আলাদা ভ্রূণ গঠন করে ফেলবে।
সেক্ষেত্রে তাদের জিনোটাইপ যেহেতু একই বা জিনোম একই, এবং তা থেকে যে দুটো সন্তান হবে তাদের লিঙ্গও হবে এক এবং দেখতেও হবে এক, যেহেতু তাদের জিনগত বৈশিষ্ট্য এক। তাহলে এক্ষেত্রে কি হয়, দুটো ভ্রূণের জিনই যেহেতু এক হয়, তো দুজনই মেল বা দুজনই ফিমেল হবে এবং তারা দেখতেও হবে সেম ম্যাচ। তখন তাদেরকে বলা হচ্ছে সদৃশ্য যমজ বা নন আইডেন্টিক্যাল টুইন্স, এবং এক্ষেত্রে তখন সেটা সম্ভব হয়। তা সাধারণত যেটা হয়, হরমোনিক্যালি চেঞ্জের জন্য এটা ঘটে যায় এবং এটা হতে দেখা যায়, এবং আমরা পৃথিবীতে এই ধরনের অনেক যমজই দেখতে পাই, বা তোমাদের অনেক বন্ধু বান্ধবের মধ্যে এই ধরনের যমজ দেখতে পাবে। তা যাই হোক, দুটোর কারণ নিশ্চয়ই বোঝা গেছে যে কেন আইডেন্টিক্যাল, কেন নন আইডেন্টিক্যাল হতে পারে। তা এইটাই হচ্ছে মূল কারণ, ঠিক আছে? এখানে কিন্তু আর কোনো কারণ নেই। তাহলে যমজের ক্ষেত্রে এটা ক্লিয়ার করে দিলাম। আর এখান থেকে তোমাদের বংশগতি থেকে তোমাদের আর একটা জিনিস বলার আছে, যে তোমাদের 3টে রোগ এখানে পড়েছো, যেটা হচ্ছে একটা, আমি রোগগুলো পড়াতে যে তখনই বলেছিলাম যে অটোজম বাহিত প্রচ্ছন্নধর্মী একটা রোগের নাম পড়েছো, যেটা হচ্ছে কি না, থ্যালাসেমিয়া। তাহলে থ্যালাসেমিয়া বাদে প্রচ্ছন্নধর্মী কিন্তু আরও রোগ হয়, তোমরা একটা নোট বই ভালো করলেই পাবে, সেখানে ছকে দেখবে আলাদা দেওয়া আছে যে অটোজম বাহিত প্রচ্ছন্নধর্মী আর কি কি রোগ হয়, সেগুলোর নামও দেখে রাখবে। অটোজম বাহিত প্রকটধর্মী রোগও দেখা যায়, যেগুলোর জন্য আলাদা আলাদা রোগ হয়। এবং এক্স ক্রোমোজোম বাহিত দুটো রোগের নাম পড়েছো প্রচ্ছন্নধর্মী, সেটাও কিন্তু দেখা যায়। এক্স ক্রোমোজোম বাহিত কিন্তু প্রকটধর্মী রোগ হয়, কিন্তু যেটা পড়োনি সেটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম বাহিত কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তা সাধারণত ওয়াই ক্রোমোজোমকে বলা হয় হোল্যান্ড্রিক জিন, ওয়াই ক্রোমোজোম বাহিত যে জিনগুলো থাকে। তাই এর জন্য মানুষের দুটো রোগ হয়, মানে দুটো বৈশিষ্ট্য দেখা যায়। একটা হচ্ছে হেটেরোটাইপোসিস, অর্থাৎ তোমার ব্যাডিডাক্টাইলি, এটা হচ্ছে তোমার মাথায় টাক পড়ার প্রবণতা, অর্থাৎ এটা ওয়াই ক্রোমোজোম দ্বারাই বাহিত হয়। সেই জন্য এই বৈশিষ্ট্যে কিন্তু এই বৈশিষ্ট্যটা শুধু কেবলমাত্র পুরুষদের মধ্যেই দেখা যায়, ঠিক আছে, ব্যাডিডাক্টাইলির ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে পুরুষরাই সেই জন্য কিন্তু একটা নির্দিষ্ট এজের পর, সাধারণত এই জিনটা সক্রিয় হয় ওয়াই ক্রোমোজোম বাহিত 20 বছরের পর। তাহলে যাদের বাবার টাক আছে সেক্ষেত্রে কিন্তু তাদের সন্তানদের হওয়ার সম্ভাবনা কিন্তু ম্যাক্সিমাম থাকে, তার কারণ ওয়াই ক্রোমোজোমটা পুত্ররা বাবার থেকেই পায়, এবং সেক্ষেত্রে কিন্তু সম্ভাবনা ম্যাক্সিমাম থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রেও বৈশিষ্ট্যটা সঞ্চারিত হতে পারে, এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়ে যেতে পারে, তবে সেটা খুব রেয়ার। সেক্ষেত্রে মহিলাদের কিন্তু টাক পড়ার প্রবণতা দেখা যেতে পারে, এবং সেটা লাখে একটা হয়, তবে ওয়াই ক্রোমোজোম দ্বারাই বেশি বাহিত হয়। আর একটা হয় কানের লতিতে চুল, যেটাকে বলে হেটেরোটাইপোসিস। এই হেটেরোটাইপোসিসের ক্ষেত্রেও কিন্তু ওয়াই ক্রোমোজোম দ্বারাই বৈশিষ্ট্যটা বাহিত হয়। এটাও তোমাদের বইতে হয়তো পাবে না, আমি বলে রাখলাম। তাহলে ওয়াই ক্রোমোজোম বাহিত দুটো বৈশিষ্ট্যের কথা বলে রাখলাম, যেটা হোল্যান্ড্রিক জিন দ্বারা বাহিত হয়, অর্থাৎ ওয়াই ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। তা আশা করি এখান থেকে তোমাদের বংশগতি থেকে আর আটকানোর কথা নয়। তোমাদের আজকে যেটা টাস্কটা আমি দেবো সেটা হচ্ছে, এটা ক্লাসটা শুনে নেওয়ার পর দুটো বইয়ের শর্ট কোশ্চেন সমস্ত কমপ্লিট করবে, এবং কোশ্চেন ব্যাংকের যেটা সেকেন্ড পার্টটা বেরিয়েছে রায়ান মার্টিনের, সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন রয়েছে সেগুলো কমপ্লিট করবে। আমি 2-1 দিনের মধ্যে তোমাদেরকে কিন্তু কোশ্চেন দিয়ে দেবো বংশগতি থেকে, দুটো পাঠে পরীক্ষা নেবো, রোগগুলোর আগে পর্যন্ত একটা, আর রোগগুলো থেকে তারপরে একটা। কারণ এত বড় চ্যাপ্টারটা থেকে আমি দুটোকে একসাথে নেব না, মানে একটা পরীক্ষা নেব না, যাতে করে ক্লিয়ার তোমরা পড়তে পারো। তাহলে সেহেতু বলে দিচ্ছি, যেখান থেকে রোগগুলো আছে, বংশগত রোগগুলো আছে, তার আগে পর্যন্ত একটা পরীক্ষা নেব, আর বংশগত রোগটা থেকে একটা পরীক্ষা নেব। তাহলে আমি মোট দুটো পরীক্ষা নেব। সেই দুটো পরীক্ষার কোশ্চেন আমি পার্ট বাই পার্ট দিয়ে দেবো, একদিন গ্যাপে রেখে, এবং সেটা তোমরা পরীক্ষা দিয়ে দেবে। আর এরপরে তোমাদের আর ভাইটাল চ্যাপ্টার নেই, তার কারণ হচ্ছে এরপরে আছে তোমাদের অভিব্যক্তি, অভিযোজন আর পরিবেশ। অভিব্যক্তি, অভিযোজন আমি একটা করে ক্লাস নিলে বা দুটো ক্লাস নিলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? অভিব্যক্তি দুটো ক্লাস লাগবে, আর অভিযোজন দুটো ক্লাস লাগবে। আর পরিবেশটা একটু বড় আছে, পরিবেশটা সময় লাগবে, কিন্তু পরিবেশটা কঠিন নয়, নিজেরাও কোশ্চেন দিলেও করে নিতে পারবে। তা যাই হোক, আমি তোমাদের ওই দুটো ক্লাস শুরু করে দেবো এরপরে থেকে। তাহলে তোমরা এটা কিন্তু আগে রেডি করতে থাকো। আমি তার জন্য কিন্তু কদিন মেটেরিয়ালস তোমাদেরকে আমি দিইনি, যাতে করে এই জায়গাটা বারবার রিভাইজ করো বংশগতিটা। কারণ বংশগতি থেকে অনেক কমপ্লিকেটেড প্রশ্ন আসবে আউটসাইড, যদিও তোমাদেরকে সামনে পাচ্ছি না, তবুও আমি বলবো যার যেখানে সমস্যা হচ্ছে কোশ্চেনগুলো আমাকে হোয়াটসঅ্যাপে, পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবে, যে স্যার এটা আমি বুঝতে পারছি না, আমি তবু চেষ্টা করবো সেগুলোকে ক্লিয়ার করে দেওয়ার। তা যাই হোক, সেটা বলা রইল প্রত্যেককে, এবং তোমরা ইমিডিয়েট এটাকে রেডি করে নাও। এবং আজকে এটা এখান পর্যন্তই দিচ্ছি। আর কিছু জিনিস বাকি ছিল, ব্যাক ক্রস টেস্ট ক্রস তো তোমাদেরকে বলে দিয়েছিলাম, সেখান থেকেও কিছু প্রশ্ন হয়, এবং জেনেটিক্সের প্রত্যেক পার্ট থেকে হিউজ শর্ট কোশ্চেন থাকে, ঠিক আছে?
তা শূন্যস্থান পূরণ করতে যেয়ে বা ট্রু ফলস করতে যেয়ে অনেক সময় কমপ্লিকেটেড লাগতে পারে। যাই হোক, যেগুলো পারবে না সেগুলোর পাশে দাগ দিয়ে রাখবে। সেগুলো আমি দরকার হয় একদিন, আমার কাছে দুটো বইয়েরই অনুশীলনী আছে, দরকার হয় সেখানে আমি একটা ক্লাস করে দেবো, বা আমি একদিন অ্যান্সারগুলো বলে দেবো কী অ্যান্সার হবে, সেগুলো নিয়ে আমি একটা ক্লাস করে দেবো। তা আগে তোমরা নিজেরা পড়বে, হয়ে গেলে কিন্তু প্রত্যেককে আমাকে রিপ্লাই করবে, নাহলে কিন্তু আমি আগাবো না। আমি কিন্তু বারবার বলছি, কারণ জেনেটিক্স চ্যাপ্টার সব থেকে ভাইটাল চ্যাপ্টার, এবং এটা কমপ্লিট না হলে আমি আগাতে পারবো না। ঠিক আছে? কারণ এর পরের চ্যাপ্টারগুলো থেকে শুধু মুখস্থ আছে, আর কিচ্ছু নেই, শুধু একবার বুঝে নিয়ে শুধু মুখস্থ করা। অতএব ন্যাচারালি এটা আগে কিন্তু কমপ্লিট করো। ঠিক আছে? তো এখন পর্যন্ত রইলো আজকে।